আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আ আমি যখন এডুকেশনাল কনসালটেন্ট ছিলাম ইউকেতে আসার আগে। সো তখন তো অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে বেশ মানুষই আমাকে নক দিত বা আমার পরিচিত জানাশোনা যারা আছে ওরাও নক দিত বা আমার স্টুডেন্ট যারা ছিল তারাও আমাকে নক দিত বা সো ফার আমি যাদেরকে প্রসেস করিয়েছি সবাই সাকসেসফুলি ভিসা পেয়েছে এবং গিয়েছেও। সো এখন আসার পরে যেটা হইছে যে এখন আগে যেরকম মানুষ ফ্রেন্ড লিস্টে নক দিত এর থেকে আরও বেশি সংখ্যক মানুষ আমাকে নক দিচ্ছে। সো সবাইকে যেহেতু এখানে আসলে খুবই বিজি টাইম, সবাইকে আসলে ওইভাবে সময় দেওয়া পসিবল হয় না। আবার অনেককে হয়তো বলেছি যে কল দিব পরে ফ্রি হয়ে। কিন্তু কলটা আসলে আল্টিমেটলি ওইভাবে আর দেওয়া হয় না। হয়তো মাইন্ডও করতে পারে যে ভাই আমি কল দিলাম আর পরে রেসপন্স করলো না। আসলে এখানকার লাইফটাই এরকম যে একেবারেই সময় নেই। সবাই এত রাশের মধ্যে থাকে। সো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আসলে সবাইকে বা যারা হচ্ছে বেসিক্যালি মাস্টার্স প্রোগ্রামে আসতে যাচ্ছে হায়ার স্টাডিজের জন্য তাদেরকে ফোকাস করে আসলে আজকে কথা বলবো। সো ভিডিওর শুরুতে আমি আসলে বলে নিচ্ছি আসলে আপনাকে কি কি বিষয় কনসিডার করতে হবে যদি আপনি মাস্টার্সে আসতে চান, আর কি কি বিষয় কনসিডার করলে আসলে আপনি আসার পরে আপনার এক্সপেকটেশনের সাথে রিয়ালিটিটা ম্যাচ করবে এবং কীরকম এক্সপেকটেশন নিয়ে আসলে আপনি দেশের বাইরে আসবেন যেই কান্ট্রিতেই যান না কেন মাস্টার্সের জন্য। আর এবং শুরুর দিকে আমি বলে নিচ্ছি যারা হচ্ছে মেইনলি জেনুইন স্টুডেন্ট এবং যাদের অ্যাকচুয়াল ইন্টেনশন হচ্ছে পড়াশোনা করা, তাদেরকে ফোকাস করেই আমি হচ্ছে এই ভিডিওটা করছি। লাইফে আর্নিং আপনি সবসময়ই করতে পারবেন। এটা আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি একটি স্ট্রাগলিং টাইম পার করার পরে আপনার হয়তো একটা বেটার ফিউচার হবে। বাস দেয়ার আর পিপল হু ইউজ টু কাম ইন অ্যাব্রড ফর দ্য মানি। সো তারা স্টাডিতে ফোকাস করে না, ফোকাস না করে জাস্ট আর্নিংয়ের দিকে ফোকাস দিই। সো এই ক্যাটাগরির পিপলকে আমি ইগনোর করে আমার ভিডিওটা শুরু করছি। একটু লম্বা হবে, বাট হোপফুলি আপনি ভিডিওটা ফুলটা দেখতে পারলে আপনার বেশ কাজে দিবে এবং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে মেইনলি আপনার কাজে দিবে। সো ডিসিশন মেকিং ইজ এভরিথিং। সো দ্য মোর ইনফর্ম ডিসিশন ইউ আর মেকিং দ্য বেটার ইউর রেজাল্ট উইল বি। ওকে, সো নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে কী কী বিষয় কনসিডার করতে হবে। সো ফার্স্ট অফ অল যদি হাই স্টাডিজের জন্য আসতে চান আপনাকে অবশ্যই আপনার মধ্যে একটা হাই এগারনেস থাকতে হবে, যে আপনি তীব্র আগ্রহ যেটাকে বলে। সো আপনার মধ্যে অতিমাত্রায় আগ্রহ যদি না থাকে এবং তীব্র ইচ্ছা যদি না থাকে সেক্ষেত্রে আসলে লাইফে ভালো তেমন কোনো কিছুই আসলে অর্জন করা যায় না। আমি নিজে কতটুকু অর্জন করতে পারছি জানি না, বাট যতটুকুই করেছি আমার মধ্যে ওই আগ্রহটা ছিল বলেই হয়তো এতটুকু আসছি। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার মধ্যে স্ট্রং এগারনেস থাকতে হবে। সো এখানে একটা এক্সাম্পল দিই। এখন আমি এমন একজনকে চিনি যে হচ্ছে ২-৩ বার করে এক্সাম দিছে, আইএলটিএস এর এক্সাম, এবং তার এক্সপেক্টেড রেজাল্ট আসে নাই। সো না আসার জন্য সে তারপর হচ্ছে হাল ছাড়ে নাই। একটা পর্যায়ে আমি তাকে বলতেছিলাম যে ভাই আপনি ট্রাই করার দরকারটা কি আপনার, যেহেতু হচ্ছে না। সে তার হচ্ছে এগেনেস্টটা এরকম ছিল যে ভাই আমি এটাতে যেহেতু ধরছি এটার আমি লাস্টটা দেখে ছাড়বো, যে এটা লাস্টটা আসলে কি, আমার কপালে আসলে কি আছে। সো এবং আলহামদুলিল্লাহ ওই লোকটা আসলে ওই যেই কান্ট্রিতে তার ডিজায়ার ছিল যাওয়ার এবং সে যেতে পারছে এবং সে ওই কান্ট্রিতে এখন আছে। সো এটা হচ্ছে বিষয়। আর এখন সেকেন্ড হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। সো ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ডেফিনেটলি একটা বেটার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ লাগে যদি আপনি হায়ার স্টাডিজের জন্য আসতে চান। সো এখানে ইউজুয়ালি আপনার 15 to 25 লাখসের মতো যাদের একটা বাজেট থাকে সেক্ষেত্রে ওনারা কনসিডার করতে পারেন যে আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ইংলিশ স্পিকিং কান্ট্রি যেগুলো আছে এগুলোতে ট্রাই করতে পারেন। বাট আপনার বাজেট যদি 15 লাখস, বিলো 15 লাখস হয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি যেই কান্ট্রিগুলোতে হচ্ছে টিউশন ফিস খুবই কম বা যারা হচ্ছে ফ্রি এডুকেশন অফার করছে উইথাউট এনি টিউশন ফিস, ফর এক্সাম্পল লাইক জার্মানি, শুধুমাত্র ব্লক অ্যামাউন্টটা দেখাইলে হচ্ছে এবং যেটা আপনি পরবর্তীতে যাওয়ার পরে ইউনিভার্সিটি আপনাকে ইনস্টলমেন্ট ওয়াইজ ফেরত দিয়ে দিবে। সো এই বিষয়গুলো চিন্তা করতে পারেন। দেন হচ্ছে আপনার যেটা বলবো সেটা হচ্ছে একাডেমিক রেজাল্ট। সো একাডেমিক রেজাল্ট খুবই ইম্পর্ট্যান্ট এবং কতটুকু ইম্পর্ট্যান্ট আসলে কতটুকু মার্ক হইলে আসলে আসা যায়।
সো নট নেসেসারি যে আপনাকে এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট হওয়া লাগবে। ডেফিনেটলি আপনি যদি স্কলারশিপ চান এবং হাই অ্যামাউন্ট অফ স্কলারশিপ চান, সেক্ষেত্রে আপনি অ্যাজ মাচ মার্কস পসিবল লাইক আপনি সেটা বাংলাদেশের সিজিপিএ যদি ওয়াইজ চিন্তা করেন 3.89 ইভেন 4 কুড বি এ বেটার অপশন। সো এখন কারা হচ্ছে মিনিমাম হচ্ছে আপনি 60% মার্ক যদি আপনার থাকে, আপনি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই হচ্ছে আসতে পারবেন, এটা ওয়ার্ল্ডের যেই কান্ট্রিতেই হোক না কেন। সো মেইনলি হচ্ছে এটা ফোকাস করে হচ্ছে ব্যাচেলরের যে মার্কসটা, ওই মার্কসটা। সো অনেকেই বলে যে আমার এইচএসসিতে রেজাল্ট খারাপ বা এসএসসিতে রেজাল্ট খারাপ। সো এই বিষয়টা আসলে ম্যাটার করে না। আপনার ব্যাচেলর রেজাল্ট যদি আপ টু দ্য মার্ক হয় বা স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট যদি থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আসতে পারবেন। সো নো ওয়ান ইজ গোয়িং টু কেয়ার অ্যাবাউট ইউর এসএসসি অর এইচএসসি রেজাল্ট। ওকে, দেন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। সো মাস্টার্সের ক্ষেত্রে আপনাকে 6 বা 6.5 স্কোর লাগে। ম্যাক্সিমাম কান্ট্রিতেই হচ্ছে 6.5 লাগে মাস্টার্সের জন্য। সো আপনার ফোকাস অবশ্যই থাকা উচিত আপনি যেন অ্যাটলিস্ট 6.5 যেন আপনার স্কোর থাকে, এবং নো ব্যান্ড লেস দেন 6। আর 6 দিয়ে কিছু কান্ট্রিতে আপনি আসতে পারবেন বা যেতে পারবেন, বা সাবজেক্টের ক্ষেত্রে আপনি অনেক জায়গায় আটকে যাবেন। যে অনেক সাবজেক্টেই, ম্যাক্সিমাম সাবজেক্টই বলবো আমি, আপনার 6.5 চাই। সো এটা হচ্ছে একটা বিষয়। দেন হচ্ছে আপনার স্টাডি গ্যাপ। সো আপনি কোন এজে আছেন এখন। সো আপনি যদি বিফোর 30 হন, হাইলি এনকারেজড। আফটার 30 আপনার স্টাডি গ্যাপটা যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আসলে একটু মুশকিল হয়ে যায়। যদিও আপনার জব এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দিয়ে কাভার করা যায়। However, there are some universities who used to prefer the students who are below the age of 30. সো এটা একটা বিষয়। আর এদিক দিয়ে একটু খোলামেলার বিষয়টা হচ্ছে ইউকে ক্ষেত্রে। সো ইউকেতে আপনাকে আপনার এইজ যাই হোক না কেন, দেয়ার আর সাম ইউনিভার্সিটিস যারা হচ্ছে আপনাকে সুযোগ দিবে, যে তারা বিলিভ করে যে নো ম্যাটার হোয়াট এভার ইউর এজ ইজ, ইউ উইল হ্যাভ দ্য চান্স, ইকুয়াল চান্স অ্যাজ লাইক দ্য ইয়াঙ্গার স্টুডেন্টস টু হ্যাভ দ্য স্টাডি। ওকে, সো ওকে দেন, সো এই বিষয়গুলো হচ্ছে কনসিডার করে দেন হচ্ছে আপনি প্রাইমারি ডিসিশনটা নেবেন। দেন হচ্ছে আপনার সাবজেক্ট সিলেকশন। সো সাবজেক্ট সিলেকশনটা খুবই ক্রুশিয়াল। সো মাস্টার্সের ক্ষেত্রে গতানুগতিক আমরা ব্যাচেলরের পরে যেরকম বাংলাদেশে মাস্টার্স করে ফেলি, সো এই বিষয়গুলো আপনার এইভাবেই গতানুগতিক মাস্টার্স না করে আপনি যদি ব্যাচেলরের পরে আপনার রিলেভেন্ট যে এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সের উপর বেস করে আপনি ফার্দার একটা মাস্টার্স করেন, যেটা করলে সুবিধা হবে, আপনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে পারবেন। ইভেন আপনি যদি প্ল্যান করেন যে আপনার মাস্টার শেষ হওয়ার পরে আপনি দেশে কামব্যাক করবেন, সেক্ষেত্রেও আপনার এই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেন হচ্ছে আপনার ফরেন ডিগ্রি, দুইটা মিলে আপনাকে একটা এক্সেলেন্ট ক্যারিয়ার গ্রোথ অপরচুনিটি দিবে আপনাকে। সো দেন হচ্ছে, এবং সাবজেক্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্রুশিয়াল খুবই রিসার্চ করে সাবজেক্টটা পিক করতে হবে। কারণ অনেক সাবজেক্ট আছে ইজি গোয়িং, যে সাবজেক্টগুলো আছে মার্কেটিং, ম্যানেজমেন্ট, এইচআর, বিজনেসের ক্ষেত্রে যদি আমি বলি। দেন আদার্স অন্যান্য ক্ষেত্রেও অনেক সাবজেক্টই রয়েছে যেগুলো আসলে ওইভাবে জব সেক্টর নাই বা আসলে অপরচুনিটি নেই। আপনি আসলে ঠিক আছে আসতে পারবেন, বাট হচ্ছে আপনি যেই কান্ট্রিতে যাচ্ছেন ওই কান্ট্রি থেকে আদৌ এই সাবজেক্টের কোনো ডিমান্ড আছে কিনা বা আপনার শর্টেজ আছে কিনা আপনার ওই এমপ্লয়ারদের ক্ষেত্রে, এমপ্লয়ারদের ওই সার্টিন সাবজেক্টের লোকদের জন্য। সো এটা হচ্ছে একটা বিষয়। দেন আপনার জব মার্কেটের কন্ডিশন। সো যেই কান্ট্রিতে যাচ্ছেন সেই কান্ট্রির জব কন্ডিশন কেমন। এখন কারেন্ট সিনারিও যদি আমি বলি, সো ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রিতেই হচ্ছে রিসেশন চলতেছে। সো সেটা ফিনল্যান্ড হোক, কানাডা হোক, নেদারল্যান্ড হোক, আর পর্তুগালের কথা নাই বা বললাম, সব কান্ট্রিতে এখন রিসেশন চলতেছে। সো দেখা যাচ্ছে, এবং রিসেশনের থেকে সব মানে রিসেশন বলতে আমি বলতেছি যে ইনফ্লেশনটা বেড়ে যাওয়ার জন্য একটু ঝামেলা হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে আফটার কোভিড যে আমাদের যে কনসিকুয়েন্সটা, সো এই কনসিকুয়েন্সটা স্টিল কিছু আছে। হয়তো একটা সার্টেন টাইম পরে মেবি এটা উইদিন 6 মান্থ বা 1 ইয়ার পরে এটা কাভার আপ হয়ে যাবে। বাট নাম্বার অফ স্টুডেন্টরা আসলে যতটুকু দরকার তার থেকে অনেক বেশি হওয়ার জন্য জব নিয়ে অনেকটাই ক্রাইসিস আপনার ভুগতে হচ্ছে। সো এটা হচ্ছে একটা বিষয়। দেন আপনি ফোকাস রাখবেন যে আপনি বিশেষ করে খেয়াল রাখবেন যে আপনার যেই কান্ট্রিতে আসলে নেটওয়ার্কিং অপরচুনিটি ভালো, লাইক আপনার পরিচিত বেশ কয়েকজন মানুষ আছে, সো রেফারেন্সটা আসলে খুবই কাজে দেয়। যদিও এখানে এক্ষেত্রে আমি বলে রাখি যে অনেকেই আপনাকে বলবে যে
এটা আপনি আসলে আপনাকে এই হেল্প করবে, ওইটা করবে, সেটা করবে, আপনাকে জব দিবে। বাট আসার পরে দেখলেন যে ওই লোক আপনারা ফোনই ধরতেছেন। হ্যাঁ, সো এরকম সিনারিও থাকবে। সো আপনি 100 জনকে টার্গেট করলে বা 10 জনকে নক দিলে আপনাকে 1 জন 2 জন হয়তো হেল্প করবে। 8-9 জনই আপনাকে হেল্প তো করবেই না, বরং আপনাকে এমনভাবে ইগনোর করবে তখন আপনার নিজেকেই খুব ছোট মনে হবে। সো এটা হচ্ছে একটা বিষয়। সো দেন আপনার আর্নিংয়ের যে বিষয়গুলো, সো আপনি যেহেতু এজ স্টুডেন্ট আসতেছেন, আপনাকে হচ্ছে পার্ট টাইম জব অপরচুনিটি আপনি পাচ্ছেন। Most of the countries in the world, you are having like 20 hours work permit. So however, you will have the full-time work permit during the summer vacation. সো সামার ভ্যাকেশনের ক্ষেত্রেও হচ্ছে এটা আপনি খেয়াল করে রাখবেন যে মোস্টলি হচ্ছে যারা 2 বছরের কোর্সে আসে তাদের ক্ষেত্রে হচ্ছে মেনলি ওরা সামার ভ্যাকেশনটা পেয়ে থাকে। বাট 1 বছরের কোর্সে আসলে ওইভাবে ওইরকম সামার ভ্যাকেশন থাকে না। বা আপনি আসার আগে টাইম টেবলটা, কোর্সের যে টাইম টেবলস আছে এটা চেক করে নেবেন। মোস্ট কেসেই আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া থাকে, এবং যদি দেয়া না থাকে সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটিকে ইমেল করে জেনে নেবেন। কারণ সামার ভ্যাকেশনটাকে অনেকেই চিন্তা করে আসে যে আমি সামার ভ্যাকেশনে ফুল টাইম কাজ করে আমার টিউশন ফিজের একটা বড় অংশ আমি সাপোর্ট দিব। বাট আপনার যদি সামার ভ্যাকেশনই না থাকে, আসার পরে দেখলেন, তখন তো আসলে আপনি ফুল টাইম কাজ করার রাইট পাচ্ছেন না, এবং আপনার ওই সুযোগটাও আসলে হচ্ছে না আপনি টিউশন ফিস কভার করার জন্য। আপনাকে আলটিমেটলি আবার দেশে চাইতে হবে টাকার জন্য যে আমি টিউশন ফিসের জন্য আমাকে টাকা দাও। সো এটা একটা চ্যালেঞ্জ। দেন হচ্ছে কালচারাল অ্যাডজাস্টমেন্ট। সো আমরা যেহেতু বাঙালি মুসলিম কমিউনিটি, সো আপনি যেই কান্ট্রিতে মুসলিম কমিউনিটি স্ট্রং বা বাঙালি কমিউনিটি স্ট্রং, সো এটা একটা কনসিডারেশনে আপনার থাকতেই পারে যদি আপনি কমফোর্ট জোনে থাকতে চান। সো এটা হচ্ছে একটা বিষয়। এবং দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা। সো আপনি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আসলে আপনার কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকতেছে না। আর যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যান, যেমন আমার ক্ষেত্রে যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কেন হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে, বিশেষ করে ইউকেতে আসলাম, অনেকেই আমাকে সেটা জিজ্ঞেস করে যে ভাই আপনি ইউকেতে কেন আসলেন, আপনি তো কনসালটেন্ট হিসাবে সব দেশ সম্পর্কে জানেন। সো আমার ক্ষেত্রে মেইন ফোকাস ছিল হচ্ছে আমার এডুকেশনটা, আমার ডিগ্রিটা লাগবে, এবং আই নো দ্য ব্রিটিশ ডিগ্রিজ আর হাইলি ভ্যালুড বাই দ্য ওয়ার্ল্ড। এবং ওয়ার্ল্ডের যেই কোনো কান্ট্রিতেই আপনি যান না কেন, এই ডিগ্রির ভ্যালু আপনি পাবেন। সো এটা হচ্ছে একটা বিষয়। আর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের ক্ষেত্রে আপনি জবের ক্ষেত্রে একটা বড় একটা বিষয়, যেমন আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রিতে যান, সো যেহেতু কমিউনিকেশন রিলেটেড যে জবগুলো আছে এইগুলোতে আপনি পিছিয়ে থাকবেন, এবং সেক্ষেত্রে আপনার যেই জবগুলোতে কমিউনিকেশন লাগে না, সো কী জবকে, লাইক ক্লিনিং হতে পারে বা আদার্স যে কোনো কিছু, যেই জবগুলোতে কমিউনিকেশন লাগতেছে না ওই জবগুলো আপনি হচ্ছে বেশি করতে পারবেন। সো ল্যাঙ্গুয়েজটা একটা অবশ্যই আপনার কনসিডারেশনে রাখা উচিত, এবং আমার ক্ষেত্রে আমিও রেখেছিলাম কনসিডারেশনে। দেন হচ্ছে আপনার সার্ভাইভাল। সো সার্ভাইভাল টিল কমপ্লিশন অফ ইউর কোর্স। সো আসার পরে আপনার কাছে 2টা চ্যালেঞ্জ হবে ফান্ডিংয়ের ক্ষেত্রে। নাম্বার 1 হচ্ছে আপনার যে ডিউ টিউশন ফিস থাকবে এটা আপনাকে পে করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার কী বলে, ভিসা এক্সটেনশনের জন্য আপনি যখন কোর্স কমপ্লিট করে ফেলবেন তখন ভিসা এক্সটেনশনের জন্য আরেকটা ফান্ডিং, টাকা পয়সা ভালো একটা অ্যামাউন্ট লাগে। সো এই বিষয়গুলো আপনি শুরুর দিকে ফোকাস রাখবেন হচ্ছে আপনি স্টাডি মেইন ফোকাস, দেন হচ্ছে আপনি যেন টিউশন ফিস ট্রাই করবেন 80% আবার দিয়ে আসার জন্য। সো টিউশন ফিস যেটা 20% আপনি নিজে দিলেন, বা আপনার ভিসা এক্সটেনশনের যে অ্যামাউন্টের যে টাকাটা ওইটা আপনি হচ্ছে নিজে আর্ন করে দিলেন। সো এইটাই হচ্ছে আপনি ইনিশিয়াল লেভেলে পসিবল। যদি আপনি ইনিশিয়াল লেভেলে ফোকাস করেন যে আপনি অনেক টাকা পয়সা আর্ন করে বাংলাদেশে দিয়ে দিবেন, হ্যাঁ, আপনার ফ্যামিলি আপনার দিকে যদি চেয়ে বসে থাকে যে না আপনি এই টাকা দিয়ে হচ্ছে আপনার আর্নিং দিয়ে হচ্ছে ওনারা হচ্ছে একটা ভালো লাইফ লিড করবে, সেটা আসলে পসিবল আফটার স্টাডি। যখন আপনি ফুল টাইম ওয়ার্ক করবেন তখন আপনার একটা যথেষ্ট ভালো অ্যামাউন্টই থাকবে যদি আপনি হার্ড ওয়ার্ক করতে পারেন। সো এটা হচ্ছে বিষয়। আর দেন পোস্ট স্টাডি ওয়ার্কটা আপনাকে অবশ্যই কনসিডারেশন রাখতে হবে, কারা আসলে আপনাকে কত বছর, কোন দেশ কত বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক রাইট দিচ্ছে। সো পোস্ট স্টাডি ওয়ার্ক রাইটের ক্ষেত্রে ওয়ার্ল্ডের অনেক কান্ট্রি 1 বছর থেকে শুরু করে 3 বছর, বা কিছু কিছু কান্ট্রিতে আরও বেশিও পোস্ট স্টাডি ওয়ার্ক রাইট দিয়ে থাকে। সো এই কনসিডারেশনটা আপনাকে অবশ্যই রাখতে হবে, কারা আসলে দিচ্ছে এবং কাদেরটা সাস্টেইনেবল এবং তারা আসলে অনেক দিন ধরে দিচ্ছে। এবং এই বিষয়টা আমি আপনাকে বলে রাখি, এটা ইমিগ্রেশন পলিসি বলেন, রেগুলেশনস বলেন, যে কোনো সময় এটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ,
সো আপাতত যারা হচ্ছে ভালো সুযোগ সুবিধা দিচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্কের ক্ষেত্রে তাকেই আপনি সিলেক্ট করেন। দেন হচ্ছে আপনার ফিউচার প্ল্যান, বা এখন আপনি কি এই দেশে থেকে যেতে যাচ্ছেন, নাকি আপনি আফটার স্টাডি আপনি বাংলাদেশে ব্যাক করতে যাচ্ছেন। সো আমি যদি জিজ্ঞেস করি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি, সেটা হচ্ছে আপনি 95% স্টুডেন্টের ক্ষেত্রেই বলবে যে না, আমি দেশে কামব্যাক করতে চাই না। 5% হতেও বলি যে না, আমার স্ট্রং ফ্যামিলি বন্ডিং আছে, বা আমার ফাইন্যান্সিয়াল ওইরকম সিচুয়েশন আছে, বা আমি দেশে আমার ভালো একটা নেটওয়ার্ক আছে, বা বিজনেস আছে, বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, যেটার জন্য আসলে আমি দেশে আমি বেটার ফিল করব। সো তাদের ক্ষেত্রে আলাদা বিষয়। আর যদি আপনি সেটেলমেন্টের চিন্তা করেন, আপনি কোন কান্ট্রিতে আপনি ইজিলি সেটেলমেন্ট পাচ্ছেন, বা আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেটাতে আসেন না কেন, সেক্ষেত্রে আপনি ডিগ্রি নেওয়ার পরে আপনি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে ইজিলি যেতে পারবেন। সো এটা আপনার জন্য আহামরি বিগ ডিল না। সো এটা হচ্ছে একটা বিষয়। আর এখন শুরুতে কারা আসলে আপনাকে, এখন ধরেন কোনো একটা কান্ট্রি আপনাকে লিগালি রেসিডেন্টের সুযোগ দিচ্ছে হওয়ার ইজিলি, বাট ওই কান্ট্রিতে ভিসার ইস্যু ভালো না, এই বিষয়টা আপনাকে কনসিডারেশন রাখতে হবে। ঠিক আছে? এবং কারা আসলে ভিসা দিচ্ছে, এবং যারা হচ্ছে একটু ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, যেমন আমি যদি ফিনল্যান্ডের কথা বলি, ইজিলি আপনি অ্যাজ এ স্টুডেন্ট 4 বছর পরে আপনি হচ্ছে পাচ্ছেন, অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্ট পাচ্ছেন। বাট ওইখানকে গিয়ে যে আপনি প্রথম ইনিশিয়াল 4 বছর সার্ভাইভ করবেন, ওই ব্যাকআপ তো ভাই আপনার নাই। কারণ আপনাকে বাংলাদেশ থেকে একটা লম্বা মাসের জন্য, লাইক 4 থেকে 6 মাসের টাকা যদি আপনি ব্যাকআপ নিয়ে যেতে পারেন দেন ফাইন, আদারওয়াইজ কিন্তু আপনার সার্ভাইভ করাটাই কঠিন হয়ে যাচ্ছে। আগে সার্ভাইভাল দেন সেটেলমেন্ট। সো সার্ভাইভ যদি না করতে পারেন দেন সেটেলমেন্ট করতে গিয়ে সেক্ষেত্রে আপনি যারা হচ্ছে ইজি গোয়িং অপরচুনিটি দিচ্ছে তাদেরকেও আপনি পিক করতে পারেন। দেন হচ্ছে আপনি চাইলে আপনার যে ডিজায়ার কান্ট্রি ওইটাতে মুভ করতে পারেন। সো এটা হচ্ছে একটা বিষয়। সো এইটা হচ্ছে এই হচ্ছে আমার ওভারঅল বিষয়গুলো ছিল, যে বিষয়গুলো আসলে আপনি কনসিডার করে আপনার স্টাডি অ্যাব্রোডের বিশেষ করে মাস্টার্সের ডিসিশনটা নেবেন। সো আশা করি এই ইনফরমেশনগুলো আপনার বেশ কাজে দিবে বলার সাথে আমি বলবো, আপনি যদি ফুল ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে হয়তো বা কাজে দিবে, আদারওয়াইজ কাজে আসার চান্স নাই। সো আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। পরবর্তীতে হয়তো বা ব্যাচেলর নিয়ে কোনো একদিন কথা বলবো। আসসালামু আলাইকুম।